শুনে সে মেয়ে বললে, আচ্ছা, আমি দেব তোমার খরচ। নিহারের এই গুণ ছিল, তাকে যা দেওয়া যায় তা পকেটে করে নিতে একটুও ইতস্তত করে না। সে ধনী ছাত্রীর খরচায় দার্জিলিংয়ে যাওয়াই ঠিক করলে। এইদিকে যত অহংকারী সুরীতির থাক, নিহারের মনের টান যে সলিলার দিকে, সেটা তার মনে বাজল। নিহার ধনী মেয়ের আশ্রয়ে সুরীতের প্রতি আরও বেশি যখন তখন যাতা বলতে লাগল। সে বলতো, পুরুষের কাছে ভদ্রতার দাবি করতেই পারে সেই মেয়েরা যারা মেয়েদের স্বভাব ছাড়েনি। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, প্রগতি সংহার। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রগতি সংহার। এই কলেজে ছেলেমেয়েদের মেলামেশা বরঞ্চ কিছু বাড়াবাড়ি ছিল। এরা প্রায় সবাই ধনী ঘরের। এরা পয়সার ফেলাছড়া করতে ভালোবাসে। নানা রকম বাজে খরচ করে মেয়েদের কাছে দরাজ হাতের নাম কিনত। মেয়েদের মনে ঢেউ তুলত। তারা বুক ফুলিয়ে বলতো, আমাদেরই কলেজের ছেলে এরা। সরস্বতী পুজো তারা এমনি ধুম করে করত যে বাজারে গাঁদা ফুলের আকাল পড়ে যেত। এছাড়া চোখ টেপাটেপি, ঠাট্টা তামাশা চলেইছে। এই তাদের মাঝখানে একটা সংঘ তেরে ফুরে উঠে মেলামেশা ছাড়খাড় করে দেবার জো করলে। সংঘের হাল ধরেছিল সুরীতি, নাম দিল নারী প্রগতি সংঘ। সেখানে পুরুষের ঢোকবার দরজা ছিল বন্ধ। সুরীতির মনের জোরের ধাক্কায় একসময়ে যেন পুরুষ বিদ্রোহের একটা হাওয়া উঠল। পুরুষরা যেন বেজাত, তাদের সঙ্গে জলচল বন্ধ, কদর্য তাদের ব্যয়ভার। এবার সরস্বতী পুজোতে কোনো ধুমধাম হলো না। সুরীতি ঘরে ঘরে গিয়ে মেয়েদের বলেছে, জাঁকজমকের হুল্লোড়ে তারা যেন এক পয়সা না দেয়। সুরীতির স্বভাব খুব কড়া, মেয়েরা তাকে ভয় করে। তাছাড়া নারী প্রগতি সংঘে দিব্যি গালিয়ে নিয়েছে যে কোনো পালো পার্বণে তারা কিছুমাত্র বাজে খরচ করতে পারবে না। তার বদলে যাদের পয়সা আছে, পূজা আর্চায় তারা যেন দেয় গরিব ছাত্রীদের বেতন সাহায্য বাবদ কিছু কিঞ্চিত। ছেলেরা এই বিদ্রোহে মহা খাপ্পা হয়ে উঠল। বললে, তোমাদের বিয়ের সময় আমরা গাধার পিঠে বরকে চড়িয়ে যদি না নিয়ে আসি, তবে আমাদের নাম নেই। মেয়েরা বললে, এরকম জুরি গাধা, একটার পিঠে আরেকটা, আমাদের সংসারে আর কোনো কাজে লাগবে না। সে দুটি আমরা তোমাদের দরবারে গলায় মালা দিয়ে আর তাদের রক্তচন্দন কপালে পরিয়ে পাঠিয়ে দেব। তাদের আদর করে দলে টেনে নিও। যাই হোক, এই কলেজে ছেলেতে মেয়েতে একটা ছাড়াছাড়ি হবার জো হলো। ছেলেরা কেউ কাছে এসে কথা বলতে গেলেই মেয়েরা নাক তুলে বলতে আরম্ভ করলে, এ বড্ড গায়ে পড়া। ছেলেদের কেউ কেউ মেয়েদের পাশে বসে সিগারেট খেত, এখন সেটা তাদের মুখ থেকে কেড়ে নিয়ে ফেলে দেয়। ছেলেদের ওপর রূঢ় ব্যবহার করা ছিল যেন মেয়েদের আত্মগরিমা। কোনো ছেলে বাসে মেয়েদের জন্য জায়গা করে দিতে এলে বিদ্রোহিণী বলে উঠত, এইটুকু অনুগ্রহ করবার কি দরকার ছিল? ভিড়ের মধ্যে আমরা কারো চেয়ে স্বতন্ত্র অধিকারের সুযোগ চাইনি। ওদের সংঘের একটা বুলি ছিল, ছেলেরা মেয়েদের চেয়ে বুদ্ধিতে কম। দৈবাৎ প্রায় পরীক্ষার ফলে তার প্রমাণ হতে থাকত। কোনো পুরুষ যদি পরীক্ষায় তাদের ডিঙিয়ে প্রথম হতো, তাহলে সে একটা চোখের জলের ব্যাপার হয়ে উঠত। এমনকি তার প্রতি বিশেষ পক্ষপাত করা হয়েছে স্পষ্ট করে এমন নালিশ জানাতেও সংকোচ করত না।
আগে ক্লাসে যাবার সময় মেয়েরা খোপায় দুটো ফুল গুজে যেত, বেশভূষার কিছু না কিছু বাহার করত। এখন তা নিয়ে এদের সঙ্গে ধিক ধিক রব ওঠে। পুরুষের মন ভোলাবার জন্য মেয়েরা সাজবে, গয়না পরবে। এই অপমান মেয়েরা অনেক দিন ইচ্ছে করে মেনে নিয়েছে, কিন্তু আর চলবে না। পরনে বেরঙা খদ্দর চলিত হল। সুরীতি তার গয়নাগুলো দিদিমাকে দিয়ে বললে, এগুলো তোমার দান খয়রাতে লাগিয়ে দিও, আমার দরকার নেই, তোমার পুণ্যি হবে। বিধাতা যাকে যেরকম রূপ দিয়েছেন তার উপরে রং চড়ানো অসভ্যতা। এ সমস্ত মধ্য আফ্রিকায় শোভা পায়। মেয়েরা যদি তাকে বলতো, দেখ সুরীতি, অত বাড়াবাড়ি করিস নে, রবি ঠাকুরের চিত্রাঙ্গদা পড়েছিস তো? চিত্রাঙ্গদা লড়াই করতে জানত, কিন্তু পুরুষের মন ভোলাবার বিদ্যে তার জানা ছিল না, সেখানেই তার হার হলো। শুনে সুরীতি জ্বলে উঠত, বলতো, ও আমি মানি নে, এমন অপমানের কথা আর হতে পারে না। এদের মধ্যে কোনো কোনো মেয়ের আত্মবিদ্রোহ দেখা দিল। তারা বলতে লাগলো, মেয়ে পুরুষের এইরকম ঘেঁষাঘেঁষি তফাত করে দেওয়া এখনকার কালের উল্টো চাল। বিরুদ্ধবাদিনীরা বলতো, পুরুষেরা যে বিশেষ করে আমাদের সমাদর করবে, আমাদের চৌকি এগিয়ে দেবে, আমাদের রুমাল করিয়ে দেবে, এই তো যা হওয়া উচিত। সুরীতি তাকে অপমান বলবে কেন? আমরা তো বলি এই আমাদের সম্মান। পুরুষদের কাছ থেকে আমাদের সেবা আদায় করা চাই। একদিন ছিল যখন মেয়েরা ছিল সেবিকা, দাসী। এখন পুরুষেরা এসে মেয়েদের স্তব স্তুতি করে। এই সমাদর সুরীতি যাই বলুক, আমরা ছাড়তে পারবো না। এখন পুরুষ আমাদের দাস। এরকম গোলমাল ভিতরে ভিতরে জেগে উঠল সকলের মধ্যে। বিশেষ করে সলিলার এই নিরস ক্লাসের রীতি ভালো লাগত না। সে ধনী ঘরের মেয়ে, বিরক্ত হয়ে চলে গেল দার্জিলিংয়ে ইংরেজি কলেজে। এমনি করে দুটো একটি মেয়ে খসে যেতেও শুরু করেছিল, কিন্তু সুরীতির মন কিছুতেই টলল না। মেয়েদের মধ্যে বিশেষত সুরীতির এই গুমর ছেলেদের অসহ্য হয়ে উঠল। তারা নানা রকম করে ওর ওপর উৎপাত শুরু করলে। গণিতের মাস্টার ছিলেন খুব কড়া। তিনি কোনো রকম ছ্যাবলামি সহ্য করতেন না। তারই ক্লাসে একদিন মহা গোলমাল বেঁধে গেল। সুরীতির ডেস্কে তার বাপের হাতের অক্ষরে লেখা লেফাফা খুলবা মাত্রই তার মধ্য থেকে একটা আরশোলা ফরফর করে বেরিয়ে এলো। মহা চেঁচামেচি বেঁধে গেল। সে জন্তুটা ভয় পেয়ে পাশের মেয়ের খোপার ওপরে আশ্রয় নিলে। সে এক বিষম হাউমাউ কাণ্ড। গণিতের মাস্টার বেনিবাবু খুব কড়া কটাক্ষপাত করবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু আরশোলার ফরফরানির ওপরে তার শাসন খাটবে কি করে? সেই চেঁচামেচিতে ক্লাসের মান রক্ষা আর হয় না। আর একদিন সুরীতির নোট বইয়ের পাতায় পাতায় ছেলেরা নস্যি দিয়েছে ভরে, খুব কড়া নস্যি। বইটা খুলতেই ঘোরতর হাতির ছোঁয়াচে উৎপাত বেঁধে গেল। সে গুঁড়ো পাশের মেয়েদের নাকে ঢুকে পড়ল। সকলকে নাকের জলে চোখের জলে করে দিলে। আর ঘন ঘন হ্যাচ্চ শব্দে পড়াশোনা বন্ধ হয় আর কি। মাস্টার আর চোখে দেখেন, দেখে তারও হাসি চাপা শক্ত হয়ে ওঠে। একদিন রব উঠল, কোনো মহারাজা কলেজ দেখতে আসবেন, বিশেষ করে মেয়েদের ক্লাস। কানে কানে গুজব রটল, তারই দেখতে আসার লক্ষ্য ছিল বধূ জোগাড় করা। একদল মেয়ে ভান করলে যে তাদের যেন অপমান করা হচ্ছে, কিন্তু ওরই ভিতরে দেখা গেল সেদিনকার খোপায় কিছু শিল্প কাজ, সেদিনকার পারে কিছু রং। লোকটি তো যে সে নয়, সে ক্রৌরপতি। মেয়েদের মনের মধ্যে একটা হুড়মুড়ি ছিল সকলের আগে তার চোখে পড়বার। তারপরে ক্লাস তো হয়ে গেল। একটা দূত এসে জানালে যে তার পছন্দ ওই সুরীতিকেই। সুরীতি জানে এই রাজার তহবিলে অগাধ টাকার জোরে পুরুষ জাতির সমস্ত নীচতা কোথায় তলিয়ে যায়। ভান করলে এই প্রস্তাবে সে যে কেবল রাজি নয় তা নয়, বরঞ্চ সে অপমানিত বোধ করছে। কেননা মেয়েদের ক্লাস তো গোহাটা নয় যে ব্যবসায়ী এসে গরু বাছাই করে নিয়ে যাবে। কিন্তু মনে মনে ছিল
আর একটু সাধ্য সাধনার প্রত্যাশা। ঠিক এমন সময় খবর পাওয়া গেল মহারাজা তার সমস্ত পাগড়ি টাগড়ি সমেত অন্তর্ধান করেছেন। তিনি বলে গিয়েছেন বাঙালি মেয়েদের মধ্যে একটাকেও বাছাই করে নেবার যোগ্য তিনি দেখলেন না। এর চেয়ে তাদের পশ্চিমের বেদের মেয়েরাও অনেক ভালো। ক্লাস শুদ্ধ মেয়েরা একেবারে জ্বলে উঠল, বললে, কে বলেছিল তাকে আমাদের এই অপমান করতে আসতে? সেদিন তাদের সাজসজ্জার মধ্যে যে একটু কারিগরি দেখা গিয়েছিল সেটা লজ্জা দিতে লাগল। এমন সময়ে প্রকাশ পেল মহারাজটি তাদেরই একজন পুরনো ছাত্র। বাপমায়ের বিষয় সম্পত্তি জুয়ো খেলে উড়িয়ে দিয়ে সে খুঁজে বেড়াচ্ছে টাকাওয়ালা মেয়ে। মেয়েদের মাথা হেট হয়ে গেল। সুরীতি বারবার বলতে লাগল সে একটুও বিশ্বাস করেনি। সে প্রথম থেকেই কেবল যে বিশ্বাস করেনি তা নয়, সে কলেজের প্রিন্সিপালকে এই পড়ার ব্যাঘাত নিয়ে নালিশ করতে পর্যন্ত তৈরি ছিল। হয়তো ছিল, কিন্তু তার তো কোনো দলিল পাওয়া গেল না। এমনি করে একটার পর একটা উৎপাত চলতেই লাগল। এই সমস্ত উপদ্রবের প্রধান পাণ্ডা ছিল নিহার। একবার ডিগ্রি নিতে যাচ্ছিল যখন সুরীতি, তার পাশে এসে নিহার বললে, কি গো গরবিনী, মাটিতে যে পা পড়ছে না? সুরীতি মুখ বেঁকিয়ে বললে, দেখুন, আমার নাম নিয়ে ঠাট্টা করবেন না। নিহার বললে, তুমি বিদুষী হয়ে একে ঠাট্টা বলো? এই যে বিশুদ্ধ ক্লাসিক্যাল সাহিত্য থেকে কোটেশন করা, এমন সম্মান কি আর কোনো নামে হতে পারে? আমাকে আপনার সম্মান করতে হবে না। সম্মান না করে বাঁচি কি করে? হে বিকচক মলায়ত লোচনা, হে পরিণত সচ্চন্দ্র বদনা, হে স্মিত হাস্য জ্যোৎস্না বিকাশিনী, তোমাকে আদরের নামে ডেকে যে তৃপ্তির শেষ হয় না। দেখুন, আপনি আমাকে রাস্তার মধ্যে যদি এরকম অপমান করেন, আমি প্রিন্সিপালের কাছে নালিশ করব। নালিশ করতে হয় করো, তবে অপমানের একটা সংজ্ঞা ঠিক করে দিও। এর মধ্যে কোন শব্দটা অপমানের বলো তো, আমি আরও চড়িয়ে দিতে পারি। বলবো, হে নিখিল বিশ্বহৃদয় উন্মাদিনী। রাগে লাল হয়ে সুরীতি দ্রুত পদে চলে গেল। তার পিছন দিকে খুব একটা হাসির ধ্বনি উঠল। ডাক পড়তে লাগল, ফিরে চাও হে রসারুণ লোচনা, হে যৌবন মদমত্ত মাতঙ্গিনী। তার পরের দিন ক্লাস আরম্ভ হবার মুখেই রব উঠল, হে সরস্বতী চরণ কমলদল বিহারিণী গুঞ্জমত্ত মধুব্রতা পূর্ণ চন্দ্র নিভাননী। সুরীতি রেগে গিয়ে পাশের ঘরে সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবুকে বললেন, দেখুন, আমাকে কথায় কথা অপমান করলে আমি থাকব না। তিনি এসে বললেন ক্লাসের ছেলেদের, তোমরা কেন ওকে এত উপদ্রব করছো? নিহার বললে, একে কি উপদ্রব বলে? যদি কেউ নালিশ করতে পারে তবে পূর্ণচন্দ্রই করতে পারতেন যে তাকে আমি ঠাট্টা করেছি। আমাদের ক্লাসের যোগেশ বলে, ওগুলো বাদ দিয়ে শুধু ওকে নিভাননা বললেই হয়, কেননা কলমের নিভের মতন সতীক্ষ্ণ ওর মুখ। শুনে বরং আমি বলেছিলুম, ছি, এরকম করে বলতে নেই, ওরা হলেন বিদুষী। কথাটা চাপা দিয়েছিলুম, কিন্তু পূর্ণচন্দ্র নিভাননাতে আমি তো দোষের কিছু দেখিনি। ছেলেরা বললে, আপনি বিচার করে দেখুন, আমরা মনের আনন্দে আউড়ে গিয়েছিলুম, হে সরস্বতী চরণ কমল দল বিহারিণী গুঞ্জন মত্ত মধুব্রতা। প্রথমত কথাটা নিন্দার নয়, দ্বিতীয়ত সেটা যে ওরই প্রতি লক্ষ্য করে বলা, এত বড় অহংকার ওর কেন হলো? ঘরেতে আরও তো ছাত্রী আছে, তারা তো ছিল খুশি। সুপারিনটেন্ডেন্ট বললেন, অস্থানে অসময় এরকম সম্ভাষণগুলো লোকে পরিহাস বলেই নেয়, দরকার কি বলা? দেখুন স্যার, মন যখন উতলা হয়ে ওঠে তখন কি সময় অসময়ের বিচার থাকে? তাছাড়া আমাদের এই সম্ভাষণ যদি পরিহাসই হয়, তাহলে তো এটা কেউ গায়ে না নিয়ে হেসে উড়িয়ে দিতে পারতেন। আর আপনার কলেজে এত বড় বড় সব বিদুষী, এরা কি পরিহাসের উত্তরে পরিহাস করতেও জানেন না? এদের দন্তরুচি কমও দিতে কি হাস্যমাধুরী জাগবে না? তাহলে আমরা তো সব তৃষিত সুধাপিপাসু পুরুষগুলো বাঁচি কি করে?
এইরকম কথা কাটাকাটির পালা চলত যখন তখন। সুরীতি অস্থির হয়ে উঠল। তার স্বাভাবিক গাম্ভীর্য আর টেকে না। সে ঠাট্টা করতে জানে না, অথচ কড়া জবাব করবার ভাষাও তার আসে না। সে মনে মনে জ্বলে পুড়ে মরে। সুরীতির এই দুর্গতিতে দয়া হয় এমন পুরুষও ছিল ওদের মধ্যে, কিন্তু তারা ঠাঁই পায় না। আর একদিন হঠাৎ কি খেয়াল গেল, যখন সুরীতি কলেজে আসছিল তখন রাস্তার ওপার থেকে নিহার তাকে ডেকে উঠল, হে কনক চম্পক দামগৌরী। লোকটা পড়াশোনা করেছে বিস্তর, তার ভাষা শিখবার যেন একটা নেশা ছিল। যখন তখন অকারণে সংস্কৃত আওড়াত, তার ধ্বনিটা লাগতো ভালো। পাঠ্যপুস্তকের পড়ায় সুরীতি তাকে এগিয়ে থাকত, মুখস্থবিদ্যের সে ছিল ওস্তাদ। কিন্তু পাঠ্যের বাইরে ছিল নিহারের প্রচুর পড়াশোনা। সুরীতি একেবারে প্রায় কাঁদো কাঁদো হয়ে ছুটে গোবিন্দবাবুর ঘরে গিয়ে বললে, রাস্তায় ঘাটে এরকম সম্ভাষণ আমার সহ্য হয় না। নিহার বললে, আমার অন্যায় হয়েছে, কাল থেকে ওকে বলবো মসি পুঞ্জিত বর্ণা। কিন্তু সেটা কি বড্ড বেশি রিয়ালিস্টিক হবে না? সুরীতি প্রায় কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল। নিহারের চরিত্রে একটা নিরেট নিষ্ঠুরতা ছিল। যথোপযুক্ত ঘুষ দিয়ে তবে সেটাকে শান্ত করা যেত, একথা সবাই জানে। একদিন নিহার জাপানি খেলনা কটকটে আওয়াজ করা কাঠের ব্যাঙ দিয়ে ছেলেদের পকেট ভর্তি করে আনলে। ঠিক যে সময়ে প্লেটোর দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করবার পালা এলো, সমস্ত ক্লাসে কটকট কটকট শব্দ পড়ে গেল। শব্দটা যে কোথা থেকে হচ্ছে তাও স্পষ্ট বোঝা শক্ত। সেদিন কটকটে ব্যাঙের শব্দে প্লেটোর কণ্ঠ একেবারে ডুবে গেল। শেষকালে খানা তল্লাশি করে দেখা গেল 10টা কাঠের ব্যাঙ সুরীতির ডেস্কের ভিতরেই। সে চিৎকার করে বলে উঠল, এ কখনো আমার নয়, অন্যরা কেউ আমার ডেস্কে দুষ্টুমি করে ভরে রেখেছে। ছেলেরা মহা তেরিয়া হয়ে বলল, আমাদের উপর এরকম অন্যায় দোষ দিলে আমরা সইতে পারবো না। এরকম ছেলে মানুষই খেলবার শখ কখনো পুরুষদের হতেই পারে না, এ সমস্ত মেয়েদেরই খুকির ধর্ম। কিছুক্ষণ ক্লাসঘর নীরব। তারপর হঠাৎ অপর কোণ থেকে অদ্ভুত শব্দ উঠল। একসঙ্গে সব ছেলেরা পা ঘষতে শুরু করেছে সিমেন্টের ওপর। এতগুলো জুতা ঘষার শব্দে একটা উৎকট কনসার্টের সৃষ্টি হল। ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেল। সুরীতির পক্ষে আর চুপ করে বসে থাকা চলল না। কিছুক্ষণ ধৈর্য ধরে রইল। একসময় হঠাৎ দরাম করে একটা শব্দ হওয়ার পর ছেলেরা উ শব্দে সানাইয়ের আওয়াজ নকল করতে লাগল। তখন সুরীতি বলল, স্যার, অনুগ্রহ করে ওদের গোলমাল করতে বারণ করবেন কি? এখানে আমরা পড়তে এসেছি, কিন্তু সঙ্গীত চর্চার জায়গা এটা নয়। যদি কারো ক্লাস করতে ইচ্ছে না হয় তবে ক্লাস ছেড়ে চলে যাওয়া উচিত। সঙ্গে সঙ্গে চারদিক থেকে রব উঠল, শেম শেম, এবং লেফট রাইট মার্চ করতে করতে ছেলেরা বেরিয়ে গেল ঘর থেকে। সেদিনকার মতো ক্লাস আর জমল না। মেয়েরা যখন ক্লাস থেকে বেরিয়ে কমন রুমে বসেছে, একটি পিয়ন এসে খবর দিল সুরীতিকে সেক্রেটারি বাবু ডেকেছেন। মেয়েরা সব কানাকানি করতে লাগল। সুরীতি সেক্রেটারির ঘরে ঢুকে দেখলে সেখানে তাদের সেদিনকার প্রফেসর বসে আছেন, আর নিহার পাশে দাঁড়িয়ে। সেক্রেটারি সুরীতিকে বললেন, ছেলেরা নালিশ করেছে তোমার আজকের ব্যবহারে তারা অপমান বোধ করেছে। তোমার দিক থেকে যদি কিছু বলবার থাকে তো বলো। সুরীতি বললে, স্যার, ওরা যে প্রফেসরের সঙ্গে অপমানজনক ব্যবহার করল, আমাদের সঙ্গে অবধূতা করল, তাতে কি আমাদেরই অপমান হয় না? যাই হোক, সেক্রেটারি ও প্রফেসর উভয় পক্ষের কথা শুনে বিবেচনা করে নিহারকে বললেন, সব দিক থেকে প্রমাণ হলো ক্লাসে তুমি প্রথম উৎপাত শুরু করো এবং তুমিই ছিলে দলের অগ্রণী। এক্ষেত্রে তোমারই ক্ষমা চাওয়া উচিত। নিহার বললে, স্যার, আমার দ্বারা এটা সম্ভব নয়, তার চেয়ে অনুমতি দিন, আমি কলেজ ছাড়তে রাজি। সেক্রেটারি বললেন, তোমাকে সময় দিচ্ছি, ভালো করে ভেবে দেখো। সে তথাস্তু বলে খাতাপত্র নিয়ে উঠে পড়ল। সেদিন ক্লাসের শেষে ছেলেমেয়েরা
বাইরে নেমে দেখলে নোটিশ বোর্ডে নোটিশ টাঙানো রয়েছে, আজ থেকে পুজোর ছুটি আরম্ভ হলো। সলিলার সঙ্গে নিহারের ছিল বিশেষ ঘনিষ্ঠতা। সে নিহারকে প্রস্তাব করলে, তুমিও দার্জিলিংয়ে চলে এসো। নিহার বললে, আমার বাপ তো তোমার বাপের মতো লক্ষপতি নয়, দার্জিলিংয়ে পড়াশোনা করি এমন শক্তি কোথায়? শুনে সে মেয়ে বললে, আচ্ছা, আমি দেব তোমার খরচ। নিহারের এই গুণ ছিল, তাকে যা দেওয়া যায় তা পকেটে করে নিতে একটুও ইতস্তত করে না। সে ধনী ছাত্রীর খরচায় দার্জিলিংয়ে যাওয়াই ঠিক করলে। এইদিকে যত অহংকারী সুরীতির থাক, নিহারের মনের টান যে সলিলার দিকে সেটা তার মনে বাজল। নিহার ধনী মেয়ের আশ্রয়ে সুরীতের প্রতি আরও বেশি যখন তখন যা তা বলতে লাগল। সে বলতো, পুরুষের কাছে ভদ্রতার দাবি করতেই পারে সেই মেয়েরা যারা মেয়েদের স্বভাব ছাড়েনি। পুরুষের কাছ থেকে এই অনাদর সুরীতি ঘাড় বেঁকিয়ে অগ্রাহ্য করবার ভান করত, কিন্তু তার মনের ভিতরে এই নিহারের মন পাবার ইচ্ছাটা যে ছিল না তা বলা যায় না। নিহার ধনী মেয়ের কাছ থেকে মাসোহারা নিত, তাতে ছেলেরা কেউ কেউ ঈর্ষা করে ও কেউ কেউ ঘৃণা করে নিহারকে বলতো ঘর জামাই। নিহার তা গ্রাহ্যই করত না। তার দরকার ছিল পয়সার। যতক্ষণ পর্যন্ত তার ফিরপোর দোকানে বন্ধুদের নিয়ে পিকনিক করবার খরচ চলত এবং নানা প্রকার শৌখিন ও দরকারি জিনিসের সরবরাহ সুসাধ্য হয়ে উঠত, ততদিন পর্যন্ত সেই মেয়ের আশ্রিত হয়ে থাকতে তার কিছুমাত্র সংকোচ হতো না। দরকার হলেই নিহার সলিলার কাছে টাকা চেয়ে পাঠাত। এই যে তার একজন পুরুষ পোষ্য ছিল, তার প্রতিভার ওপর সলিলার খুব বিশ্বাস ছিল। মনে করেছিল একসময়ে নিহার একটা মস্ত নাম করবে। সমস্ত বিশ্বের কাছে তার প্রতিভার যে একটা অকুণ্ঠিত দাবি আছে, নিহার সেটার আভাস দিতে ছাড়ত না। সলিলাও তা মেনে নিত। সলিলা দার্জিলিংয়ে থাকতে থাকতেই একসময় তার ডবল নিউমোনিয়া হলো। চিকিৎসার ত্রুটি হলো না, কিন্তু যমদূতকে ঠেকিয়ে রাখতে পারলে না। মৃত্যু হলো সলিলার। শেষ পর্যন্ত নিহার তাকিয়েছিল হয়তো উইলে তার নামে কিছু দিয়ে যাবে, কিন্তু তার কোনো চিহ্ন মিলল না। তখন সলিলার ওপর বিষম রাগ হলো। বিশেষত সে যখন শুনল সলিলা তার দাসীকে দিয়ে গিয়েছে 100 টাকা, তখন সে সলিলাকে ধিক্কার দিয়ে বলে উঠল, কি রকম নীচতা! ইংরেজিতে যাকে বলে মিননেস। যে মেয়েকে নিহার স্তব করে বলতো জগদ্ধাত্রী, পুরুষ পালনের পালা তিনি সাঙ্গ করে নিহারকে নৈরাশ্যের ধাক্কা দিয়ে চলে গেলেন। দার্জিলিংয়ের খরচ তো আর চলে না। আবার নিহার ফিরে এলো কলকাতার মেসে। ছেলেরা এক দফা খুব হাসাহাসি করে নিলে। নিহারের তাতে গায়ে বাজত না। ওর আশা ছিল দ্বিতীয় আর একটি জগদ্ধাত্রী জুটে যাবে। একজন বিখ্যাত উড়িয়া গণৎকার তাকে গনে বলেছিলেন কোনো বড় ধনীমের প্রসাদ সে লাভ করবে। সেই গণনা ফলের দিকে উৎসুক চিত্তে সে তাকিয়ে রইল। জগদ্ধাত্রী কোন রাস্তা দিয়ে যে এসে পড়েন তা তো বলা যায় না। অত্যন্ত টানাটানির দশায় পড়ে গেল। দার্জিলিং ফেরত নিহারকে হঠাৎ কলেজে দেখে সুরীতিও আশ্চর্য হয়ে গেল। বললে, আপনি হিমালয় থেকে ফিরলেন কবে? নিহার হেসে বললে, ওগো সীমন্তিনী, কিছু হাওয়া খেয়ে আসা গেল। কালিদাস বলেছেন, মন্দাকিনী নির্ঝর শিকরানাং বৌরা মুজ্জ কম্পিত দেবদারু। ওই দেবদারুর চেয়ে ঢের বেশি কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের রোগা হাড়। এই দেখো না, কম্বল জড়িয়ে ভুটিয়া সেজে এসেছি। সুরীতি হেসে বললে, কেন, সাজ তো মন্দ হয়নি, আর আপনার চেহারাও তো দেখাচ্ছে ভালো। ভুটিয়া বকুর সাজসজ্জাতে আপনাকে ভালো মানিয়েছে। নিহার বললে, খুশি হলুম। এখন তো আর শীতের থেকে রক্ষা পাবার কথা ভাবতে হবে না। এখন কি দিয়ে তোমাদের চোখ ভোলাবো, এইটাই হচ্ছে সমস্যা। সেটা আরও শক্ত কথা। তা চোখ ভোলাবার দরকার কি?
পুরুষ মানুষের সহায়তা করে তার বিদ্যে। তুমি জানো তো তোমার মধ্যে তার অভাব নেই। এইটা তোমাদের ভুল। নিউটন বলেছিলেন তিনি জ্ঞানের সমুদ্রের নড়ি কুড়িয়েছেন, আমি তো কেবলমাত্র বালুর কণা সংগ্রহ করেছি। বাস রে, এবার পাহাড় থেকে দেখছি তুমি অনেকখানি বিনয় সংগ্রহ করে এনেছ। এ তো তোমার কখনো ছিল না। নিহার বললে, দেখো, এই শিক্ষা আমার স্বয়ং কালিদাসের কাছ থেকে, যিনি বলেছেন প্রাং সুলভ্যে ফলে লোভা দুদো বাহুরিব বামন। সুরীতি বললে, এইসব সংস্কৃত শ্লোকের জ্বালায় হাঁপিয়ে উঠলুম, একটু বিশুদ্ধ বাংলা বলো। এর মধ্যে আশ্চর্যের কথা এই যে সলিলার মৃত্যুর উল্লেখ মাত্র সে করল না। এদিকে ক্লাসের ঘণ্টার শব্দে দুজনকেই দ্রুত চলে যেতে হলো, কিন্তু সংস্কৃত শ্লোকগুলো সুরীতির মনের ভিতরে দেবদারুর মতোই মুহুর্মুহু কম্পিত হতে লাগল। সে দেখেছে আজকালের নিহারের ঠাট্টা আর সংস্কৃত শ্লোক আওড়ানো অন্য মেয়েরা খুব পছন্দ করে, তারা তাই নিয়ে ওকে প্রশংসা করে। তাই সেও বুঝেছে ওতে পরিহাসের কড়া স্বাদ নেই। সেই জন্য ইদানিং নিহারের হঠাৎ সংস্কৃত আবৃত্তিকে ভালো লাগাবার চেষ্টা করত। এমন সময় একটা ঘটনা ঘটল যাতে ছাত্রছাত্রীদের মিলেমিশে কাজ করবার একটা সুযোগ হলো। সবর্ন ইউনিভার্সিটির একজন ভারত প্রত্নতত্ত্ববিদ পণ্ডিত আসবেন কলকাতা ইউনিভার্সিটির নিমন্ত্রণে। ছেলেমেয়েরা ঠিক করেছিল পথের মধ্য থেকে তারাই তাকে অভ্যর্থনা করার গৌরব সর্বপ্রথমে লুটে নেবে। আগে ভালো অধ্যাপকের কাছে গিয়ে তাকে ওদের প্রগতি সংঘের নিমন্ত্রণ জানালে তিনি ফরাসি সৌজন্যের আতিশয্যে এই নিমন্ত্রণ স্বীকার করে নিলেন। তারপরে কে তার অভিনন্দন পাঠ করবে সেটা ওরা ভালো করে ভেবে পাচ্ছিল না। কেউ বলছিল সংস্কৃত ভাষায় বলবে, কেউ বলছিল ইংরেজি ভাষাই যথেষ্ট, কিন্তু তা কারও মনোপুত হল না। ফরাসি পণ্ডিতকে ফরাসি ভাষায় সম্মান প্রকাশ করাই উপযুক্ত ঠিক করল, কিন্তু করবে কে? বাইরের লোক পাওয়া যায়, কিন্তু সেটাতে তো সম্মান রক্ষা হয় না। এমন সময় নিহার রঞ্জন বলে উঠল, আমার ওপর যদি ভার দাও আমি কাজ চালিয়ে নিতে পারবো, এবং ভালো রকমই পারবো। মেয়েদের মধ্যে কেউ কেউ ছিল যাদের নিহার রঞ্জনের ওপর বিশেষ টান। তারা বললে, দেখা যাক না। সুরীতির বিশেষ আপত্তি। সে বললে, একটা ভাড়ামি হয়ে উঠবে। দলের মেয়েরা বললে, আমরা বিদেশি, যদি বা আমাদের ভাষায় কিংবা বক্তৃতায় কোনো ত্রুটি হয় তা ফরাসি অধ্যাপক নিশ্চয়ই হাসি মুখে মেনে নেবেন। ওরা তো আর ইংরেজ নন। ইংরেজরা বিদেশিদের কাছ থেকেও নিজেদের আদব কায়নার স্খলন সইতে পারেন না, এমন ওদের অহংকার। কিন্তু ফরাসিদের তা নয়, বরঞ্চ যদি কিছু অসম্পূর্ণ থাকে সেটা হেসে গ্রহণ করবে। দেখা যাক না নিহার রঞ্জনের বিদ্যের দৌড় কত দূর। শুনেছি ও ঘরে বসে বসে ফরাসি পড়ার চর্চা করে। নিহার রঞ্জনের বাড়ি চন্দননগরে। প্রথম বয়সে ফরাসি স্কুলে তার বিদ্যা শিক্ষা। সেখানে ওর ভাষার দখল নিয়ে খুব খ্যাতি পেয়েছিল। এসব কথা ওর কলকাতার বন্ধুমহল কেউ জানত না। যা হোক, সে তো কোমর বেঁধে দাঁড়ালো। কি আশ্চর্য! অভিনন্দন যখন পড়ল, তার ভাষার ছটায় ফরাসি পণ্ডিত এবং তার দু একজন অনুচর আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, এরকম মার্জিত ভাষা ফ্রান্সের বাইরে কখনো শোনেননি। বললেন, এই ছেলেটির উচিত প্যারিসে গিয়ে ডিগ্রি অর্জন করে আসা। তারপর থেকে ওদের কলেজের অধ্যাপক মণ্ডলীতে ধন্য ধন্য রব উঠল। বললে, কলেজের নাম রক্ষা হলো, এমনকি কলকাতা ইউনিভার্সিটিকেও ছাড়িয়ে গেল খ্যাতিতে। এরপরে নিহারকে অবজ্ঞা করা কারো সাধ্যের মধ্যে রইল না। নিহারদা নিহারদা গুঞ্জন ধ্বনিতে কলেজ মুখরিত হয়ে উঠল। প্রগতি সংঘের প্রথম নিয়মটা আর টেকে না। পুরুষদের মন ভোলাবার জন্য রঙিন কাপড় চোপড় পরা ওরা ত্যাগ করেছিল। সব প্রথমে সে নিয়মটি ভাঙল সুরীতি।
রং লাগালো তার আঁচলায়। আগেকার বিরুদ্ধ ভাব কাটিয়ে নিহার রঞ্জনের কাছে ঘেঁষতে তার সংকোচ বোধ হতে লাগল, কিন্তু সে সংকোচ বুঝি টেকে না। দেখলে অন্য মেয়েরা সব তাকে ছাড়িয়ে যাচ্ছে, কেউ বা ওকে চায়ে নিমন্ত্রণ করছে, কেউ বা বাঁধানো টেনিসন এক সেট লুকিয়ে ওর ডেস্কের মধ্যে উপহার রেখে যাচ্ছে, কিন্তু সুরীতি পড়ছে পিছিয়ে। একজন মেয়ে নিহারকে যখন নিজের হাতের কাজ করা সুন্দর একটি টেবিল ঢাকা দিলে, তখন সুরীতির প্রথম মনে বিঁধল। ভাবল, আমি যদি এই সব মেয়েলি শিল্পকার্যের চর্চা করতাম। সে যে কোনোদিন সূচের মুখে সুতো পরায়নি, কেবল বই পড়েছে, সেই তার পাণ্ডিত্যের অহংকার আজ তার কাছে খাটো হয়ে যেতে লাগল। কিছু একটা করতে পারতুম যেটাতে নিহারের চোখ ভুলতে পারত, সে আর হয় না। অন্য মেয়েরা তাকে নিয়ে কত সহজে সামাজিকতা করে। সুরীতির খুব ইচ্ছে সেও তার মধ্যে ভর্তি হয়ে থাকতে পারত যদি, কিন্তু কিছুতেই খাপ খায় না। তার ফল হলো এই, তার আত্মনিবেদন অন্য মেয়েদের চেয়েও আরও যেন জোর পেয়ে উঠল। সে নিহারের জন্য কোনো অছিলায় নিজের কোনো একটা ক্ষতি করতে পারলে কৃতার্থ হতো। একেবারে প্রগতি সংঘের পালের হাওয়া বদলে গেল। অন্য মেয়েরা ক্রমে নিয়মিতভাবে তাদের পড়াশোনায় লেগে গেল, কিন্তু সুরীতি তা পেরে উঠল না। একদিন ডেস্কের ওপর থেকে নিহারের ফাউন্টেন পেনটি মেঝের ওপর গড়িয়ে পড়েছিল। সরবাগরে সেটা সে তুলে ওকে দিলে। এর চেয়ে অবনতি সুনীতির আর কোনো দিন হয়নি। একদিন নিহার বক্তৃতায় বলেছিল, তার মধ্যে ফরাসি নাট্যকারের কোটেশন ছিল, সব সুন্দর জিনিসের একটা অবগুণ্ঠন আছে, তার উপরে পুরুষ দৃষ্টির হাওয়া লাগলে তার সৌকুমার্য নষ্ট হয়ে যায়। আমাদের দেশে মেয়েরা যে পারতপক্ষে পুরুষের কাছে দেখা দিত না, তার প্রধান কারণ এই যে দেখা দেওয়ার দ্বারা মেয়েদের মূল্য কমে যায়, তাদের কমনীয়তার উপর দাগ পড়তে থাকে। অন্য মেয়েরা এই কথা নিয়ে বিরুদ্ধ তর্কেও উত্তেজিত হয়ে উঠল। তারা বললে, এমনতর করে ঢেকে ঢুকে কমনীয়তা রক্ষা করবার চেষ্টা করা অত্যন্ত বিড়ম্বনা। সংসারে পুরুষ স্পর্শ, কি স্ত্রী কি পুরুষ, সকলেরই পক্ষে সমান আবশ্যক। আশ্চর্য এই, আর কেউ নয়, বরং সুরীতি উঠে নিহারের কথার সমর্থন করলে। এই এক সর্বনের ধাক্কায় তার চালচলন সম্পূর্ণ বদলে যাবার জো হল। এখন সে পরামর্শ নিতে যায় নিহারের কাছে। যখন শেক্সপিয়রের নাটক সিনেমাতে দেখানো হয়, তখন তাও কি মেয়েরা কোনো পুরুষ অভিভাবকদের সঙ্গে গিয়ে দেখে আসতে পারে না? নিহার কড়া হুকুম জারি করলে তাও না। কোনো ক্রমে নিয়মের ব্যতিক্রম হলে নিয়ম আর রক্ষা করা যায় না। প্রত্যেকবারই সুরীতি ভালো কিছু দেখবার থাকলে সিনেমাতে যেত। এখন তার কি হলো? এত বড় আত্মত্যাগ তো কল্পনা করা যায় না। এমনকি আজকালকার দিনে যে সামাজিক নিমন্ত্রণে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া দাওয়া চলত, সেখানে এসে যাওয়া ছেড়ে দিলে। সনাতনীরা খুব তার প্রশংসা করতে লাগল। প্রগতি সংঘ থেকে সে নিজেই আপনার নাম কাটিয়ে নিলে। সুরীতি চাকরি নেবে, নিহারের অনুমতি চাইল। স্কুলে পুরুষ ছাত্র খুব ছোট বয়সের হলেও তাদের পড়ানো চলে কি না? নিহার বললে, না, তাও চলে না। তার ফল হলো সে অর্ধেক মাইনে স্বীকার করে মাস্টারি নিয়ে বললে, তার বাকি বেতন থেকে ছেলেদের আলাদা পড়াবার লোক রাখা হোক। স্কুলের সেক্রেটারি বাবু অবাক। সুরীতির মনের টান ক্রমশ দুঃসহ হয়ে উঠতে লাগল। এক সময়ে কোনো রকম করে আভাস দিয়েছিল তাদের বিয়ে হতে পারে কিনা। একদিন যে সমাজের নিয়মকে সুরীতি মানত না, সেই সমাজের নিয়ম অনুসারে শুনতে পেল ওদের বিয়ে হতে পারে না কোনো মতেই। অথচ এই পুরুষের আনুগত্য রক্ষা করে চিরকাল মাথা নিচু করে চলতে পারে, তাতে অপরাধ নেই। কেননা
বিধাতার সেই বিধান। প্রায় সে শুনতে পায় নিহারের অবস্থা ভালো নয়, পড়বার বই তাকে ধার করে পড়তে হয়। তখন সুরীতি নিজের জলপানি থেকে ওকে যথেষ্ট সাহায্য করতে লাগল। নিহারের তাতে কোনো লজ্জা ছিল না। মেয়েদের কাছ থেকে পুরুষদের যেন অর্ঘ্য নেবার অধিকার আছে, অথচ তার বিদ্যার অভিমানের অন্ত ছিল না। একবার একটি কলেজে বাংলা অধ্যাপকের পদ খালি ছিল। সুরীতির অনুরোধে নিহারকে সে পদে গ্রহণ করবার প্রস্তাবে অনুকূল আলোচনা চলছিল। তাতে নিহারের নাম নিয়ে কমিটিতে এই আলোচনায় তার অহংকারে ঘা লাগল। সুরীতি নিহারকে বললে, এ তোমার অন্যায় অভিমান। স্বয়ং ভাইসরয় নিযুক্ত করবার সময়ও কাউন্সিলের মেম্বারদের মধ্যে তা নিয়ে কথাবার্তা চলে। নিহার বললে, তা হতে পারে, কিন্তু আমাকে যেখানে গ্রহণ করবে সেখানে বিনা তর্কেই গ্রহণ করবে। এ না হলে আমার মান বাঁচবে না। আমি বাংলা ভাষায় এমএতে সর্বপ্রথম পদবি পেয়েছি। আমি অমন করে কমিটি থেকে ঝাড় দিয়ে নেওয়া পদ নিতে পারবো না। এ পদ যদি নিত তাহলে সুরীতির কাছ থেকে অর্থ সাহায্যের প্রয়োজন চলে যেত নিহারের। পদকে সে অগ্রাহ্য করলে, কিন্তু এই প্রয়োজনকে না। সুরীতির জলখাবার প্রায় বন্ধ হয়ে গেল। বাড়ির লোকে ওর ব্যবহারে এবং চেহারায় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। ছেলেবেলা থেকেই ওর শরীর ভালো নয়, তার উপরে এই কষ্ট করা, এ তপস্যা কার জন্য সে কথা যখন তারা ধরতে পারলে, তখন তারা নিহারকে গিয়ে বললে, হয় তুমি একে বিবাহ করো, নয় এর সঙ্গ ত্যাগ করো। নিহার বললে, বিবাহ করা তো চলবেই না, আর ত্যাগের কথা আমাকে বলছেন কেন? সঙ্গ ইচ্ছে করলেই তো তিনি ত্যাগ করতে পারেন, আমার তাতে কিছুমাত্র আপত্তি নেই। সুরীতি সে কথা জানত। সে জানত নিহারের কাছে তার কোনো মূল্যই নেই, নিজের সুবিধাটুকু ছাড়া। সেই সুবিধাটুকু বন্ধ হলে তাকে অনায়াসে পথের কুকুরের মতো খেদিয়ে দিতে পারে। এ জেনেও যত রকমে পারে সুবিধা দিয়ে, বই কিনে দিয়ে, নতুন খদ্দেরের থান তাকে উপহার দিয়ে, যেমন করে পারে তাকে এই সুবিধার স্বার্থবন্ধনে বেঁধে রাখলে। অন্য গতি ছিল না বলে এই অসম্মান সুরীতি স্বীকার করে নিলে। একসময় মফস্বলে বেশি মাইনের প্রিন্সিপালের পদ পেয়েছিল। তখন তার কেবল এই মনের ভিতরে বাজত, আমি তো খুব আরামে আছি, কিন্তু তিনি তো ওখানে গরিবের মতো পড়ে থাকেন, এই আমি সহ্য করব কি করে? অবশেষে একদিন বিনা কারণে কাজ ছেড়ে দিয়ে কলকাতায় অল্প বেতনে এক শিক্ষয়িত্রীর পদ নিলে। সেই বেতনের 12 আনা যেত নিহার রঞ্জনের পেট ভরাতে, তার শখের জিনিস কিনে দিতে। এই ক্ষতিতেই ছিল তার আনন্দ। সে জানত মন ভোলাবার কোনো বিদ্যে তার জানাই ছিল না। এই কারণেই তার ত্যাগ এমন অপরিমিত হয়ে উঠল। এই ত্যাগেই সে অন্য মেয়েদের ছাড়িয়ে যেতে চাইছিল। তাছাড়া আজকাল উল্টো প্রগতির কথা সে ক্রমাগত শুনে আসছে যে মেয়েরা পুরুষদের জন্য ত্যাগ করবে আপনাকে। এইটাই হচ্ছে বিধাতার বিধান। পুরুষের জন্য যে মেয়ে আপনাকে না উৎসর্গ করে সে মেয়েই নয়। এই সমস্ত মত তাকে পেয়ে বসল। কলকাতায় যে বাসা সে ভাড়া করল, খুব অল্প ভাড়ায়, স্যাঁতস্যাঁতে রোগের আড্ডা। তার ছাদে বের হবার জো নেই। কলতলায় কেবলই জল গড়িয়ে পড়ছে। তার উপরে যা কখনো জীবনে করেনি তাই করতে হলো। নিজের হাতে রান্না করতে আরম্ভ করল। অনেক বিদ্যে তার জানা ছিল, কিন্তু রান্নার বিদ্যে সে কখনো শেখেনি। যে অখাদ্য অপথ্য তৈরি হতো তা দিয়ে জোর করে পেট ভরাত, কিন্তু স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ল। মাঝে মাঝে কাজ কামাই করতে বাধ্য হলো ডাক্তারের সার্টিফিকেট নিয়ে। এত ঘন ঘন ফাঁক পড়ত কাজে যে অধ্যক্ষরা তাকে আর ছুটি মঞ্জুর করতে পারলেন না। তখন ধরা পড়ল ভিতরে ভিতরে তাকে ক্ষয় রোগে ধরেছে। বাসা থেকে তাকে সরানো দরকার।
আত্মীয় স্বজনরা মিলে তাকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করে দিলে। কেউ জানতো না কিছু টাকা তার গোপনে সঞ্চিত ছিল। সেই টাকা থেকেই তার বরাদ্দ মতন দেও নিহারের কাছে গিয়ে পৌঁছত। নিহার সব অবস্থায় জানত, তবু তার প্রাপ্য বলে এই টাকা সে অনায়াসে হাত পেতে নিতে লাগল। অথচ একদিন হাসপাতালে সুরীতিকে দেখতে যাবার অবকাশ সে পেত না। সুরীতি উৎসুক হয়ে থাকত জানলার দিকে কান পেতে, কিন্তু কোনো পরিচিত পায়ের ধ্বনি কোনো দিন কানে এলো না। অবশেষে একদিন তার টাকার থলি নিঃশেষে শেষ হয়ে গেল, আর সেই সঙ্গে তার চরম আত্মনিবেদন। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি। তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।